আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচনী ব্যবস্থা সহ রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সাথে সংসদ নির্বাচন সহ সকল পর্যায়ে নির্বাচনের একটি সম্ভাব্য তারিখ ঘোষণার দাবিও জানানো হয়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলেরও দাবি উঠেছে। তবে প্রধান উপদেষ্টা বলেছেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রূপরেখা দেয়া হবে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেশ কয়েকজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বে এলডিপির প্রতিনিধি দল পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের ৮৩ দফা প্রস্তাবনা উপস্থাপন করেন। আওয়ামী লীগের ব্যাপারে আমরা বলেছি, নিবন্ধন তাদেরটা কেন বাতিল হবে না? একটা নির্দিষ্ট সময় আপনারা যদি অ্যানাউন্স করে দেন কি ৯ মাস পরে নির্বাচন হবে, কিন্তু নির্বাচন তো হইতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। অন্তর্বর্তীকালীন সরকারের জন্য ভালো, রাজনৈতিক দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। তবে সংস্কার করার পূর্বে কোনো নির্বাচন হওয়া কোনো অবস্থাতে বাঞ্ছনীয় না। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে গণফোরামের প্রতিনিধি দলও তাদের প্রস্তাবনা পেশ করেন। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বলেছি যে আপনি অবশ্যই এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেবেন। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য এটা বজায় রাখতে হবে। খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়াতে উলামে ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নেজামী ইসলামের প্রতিনিধিরা একসাথে বৈঠকে অংশ নেন। এ সময় বেশ কিছু সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে, তিনি একজন আসামি, তাকে বাংলাদেশে তাকে আইনের আওতায় আইনে বিচার ব্যবস্থা করে। বিগত এই ফ্যাসিস্ট সরকার যে প্রহসনমূলক যে নির্বাচনটা এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন করেছে, কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সহ ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়। সাফাতে শুরু করে পর্যন্ত যেগুলো বিদ্বেষপূর্ণ রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার করতে হবে। সর্বশেষ জাতীয় পার্টি বৈঠকে অংশ নেয়। নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। বৈঠকে তারাও বেশ কিছু সংস্কার প্রস্তাব দেন। বিচার বিভাগের যেটা রিফর্ম করা, বিশেষ করে উচ্চ আদালতের, সেটা আমরা বলেছি। একই ব্যক্তি যাতে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী না হন, এবং একই ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হতে পারেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিশেষ সহকারী। নির্বাচনী রূপরেখার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে প্রধান উপদেষ্টা কি বলেছেন তাও জানান তারা। মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদের বক্তব্য শুনেছেন এবং ওনাদের কাছ থেকে একটা আশাবাদ উনি শুনতে পেয়েছেন, এবং ওনারা মাননীয় উপদেষ্টাও আশাবাদ ব্যক্ত করেছেন যে সবার সাথে মিলে সবগুলো রাজনৈতিক সংগঠন এবং রাজনৈতিক প্ল্যাটফর্মকে সাথে নিয়ে উনি বাংলাদেশের আগামীর যেই রাষ্ট্র সংস্কার এবং এর রূপরেখা উনি খুব শীঘ্রই উপস্থাপন করবেন। বৈঠকে রাষ্ট্র সংস্কার এবং নির্বাচন আয়োজনে সব দলই যৌক্তিক সময় দেওয়ার বিষয়ে একমত পোষণ করেন। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো কি রকম? হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, আজকের দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা এবং প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে এক শুভক্ষণে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। জন্মলগ্ন থেকেই এ পর্যন্ত দলের যে সমস্ত নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন এবং ১.৫ দশকের আওয়ামী ফ্যাসিবাদের করাল গ্রাস এবং সম্প্রতি ছাত্র জনতার রক্তঝরা আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন এবং সম্প্রতি পূর্বাঞ্চলের বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
আইনের শাসন নিশ্চিত করতে পারলেই ১.৫ যুগব্যাপী গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মদান সার্থক হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে তাদের দুঃখ কষ্ট লাঘবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের ধারা আবারও পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। দলের সকল নেতাকর্মীকে বন্যা দুর্গতদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যৌক্তিক সময়ের মধ্যে ফিরতে হবে গণতন্ত্রে। শনিবার কুমিল্লার লালমায়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন মির্জা ফখরুল। রনি রায়হানের ক্যামেরায় হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট। বানের জলে চরম দুর্ভোগে দেশের উত্তর দক্ষিণের জনপদ। পানি নামতে শুরু করেছে, যতই নামছে জল ততই স্পষ্ট হচ্ছে ক্ষতি আর দুঃখের হিসেব। এমনতর পরিস্থিতিতে কুমিল্লার বন্যা দুর্গত অঞ্চলে বিএনপির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলেন দলের মহাসচিব। লালমাই উপজেলার ভুসচি এলাকার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হওয়া বানভাসীদের ত্রাণ তুলে দিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করার অপকৌশল চলছে। নতুন সরকার মাত্র ২০-২২ দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কিন্তু দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে, জনগণের সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এছাড়াও নাঙ্গলকোট ও কুমিল্লা সদরের কয়েকটি অঞ্চলে ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব। বলেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে আর নির্বাচনের মধ্য দিয়ে ফিরে যেতে হবে গণতন্ত্রে। বর্তমানের যে সরকার আছে, প্রফেসর ইউনূসের যে সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, মাঝখানের সরকার, তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংগত করতে হবে। অনেকেই এখন অনেক রকম মনে করতে বোধ হয় একেবারেই স্বাধীন হয়ে গেছি, এখন যা খুশি তাই করতে পারি আমি, না। বানভাসীদের ত্রাণ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, সমাজের যারা উচ্চবিত্ত এবং সামর্থ্যবান তাদের সবারই এগিয়ে আসা উচিত বন্যার্ত মানুষের সহায়তায়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, নাঙ্গলকোট, কুমিল্লা। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেল ও কেরোসিন লিটারে ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেন লিটারে ৬ টাকা কমানো হয়েছে। পুনর্নির্ধারিত এই দাম ১ সেপ্টেম্বর অর্থাৎ আজ রাত ১২টা থেকে কার্যকর হয়। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। চলতি বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার খুলনার খালিশপুরে নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শন শেষে তিনি এই কথা জানান। পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৬ টাকা কমিয়ে ১২১ এবং ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সাথে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে ১০৫ টাকা ৫০ পয়সা, মানে ১ টাকা ২৫ পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম ১৩১ টাকা থেকে ১২৫ টাকা, মানে ৬ টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ১২১ টাকা, সেটাও ৬ টাকা কমাচ্ছে। উপদেষ্টা বলেন, স্বজনপ্রীতি ও কিছু মানুষকে সুবিধা দিতে অপ্রয়োজনে বেসরকারি খাতে অনেক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে এবং ওইসব প্রকল্পের ভর্তুকির মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের অপচয় হয়েছে। দুর্নীতির উৎস কিন্তু হচ্ছে মাথা থেকে।
আগে যারা ধরেন এই ধরনের আমাদের মতো চেয়ারে বসতেন তারাই কিন্তু দুর্নীতিকে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছেন। এইটা পরিবর্তন করতে প্রতিশ্রুতিবদ্ধ, কারণ আমরা নিজেরাই ওই যেটা বললাম যে দৃষ্টান্ত হতে চাই যে আমরা নিজেরা দুর্নীতিতে সঙ্গে জড়াবো না, আমরা স্বজনপ্রীতি করবো না। সমন্বয়কৃত এই মূল্য 1 সেপ্টেম্বর রাত 12টা থেকে কার্যকর করা হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। চলতি বছরের 1 জুলাই ডিজেল ও কেরোসিনের মূল্য লিটারে 1 টাকা কমানো হয়েছিল, তবে পেট্রোল ও অকটেনের মূল্য অপরিবর্তিত ছিল। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে সৌদি আরবে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল এক্সিবিশন। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানিয়েছেন, রিয়াদে গালফ ইন্টারন্যাশনাল এক্সিবিশন প্রদর্শনী থেকে চাহিদা অনুযায়ী বাংলাদেশের তৈরি পোশাকের বাজার বৃদ্ধি পাবে। এতে ভালো মুনাফার আশা করছেন ব্যবসায়ীরা। মেলায় অংশ নেয় বাংলাদেশে মালিকানাধীন অ্যাপল ডেনিম, ব্রাইট সোর্সিং ইন্টারন্যাশনাল, ম্যাকটেক্স, বি ফ্যাশন, অ্যাপেক্স ক্লথিং সহ 19 দেশের 300 স্টল। ব্যবসায়ীরা বলছেন, মেলার মাধ্যমে এক দেশের সাথে অন্য দেশের ব্যবসায়িক সুসম্পর্ক গড়ে উঠবে। আমরা এই বাংলাদেশি স্টলটাকে ভিজিট করতে আসছি। এখানে বিভিন্ন ধরনের পণ্য আছে, ওইগুলোই আমরা দেখতেছি। সবগুলো হলো যে বাঙালি ওন্ড, বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড, তাই আমি এটা দেখতে এসেছি। এটা সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো সেকেন্ডবারের মতো হচ্ছে সৌদিতে, অ্যান্ড ভেরি অনার্ড ফর বাংলাদেশ যে লাইক ওরা এদুক এগিয়ে এসেছে। বাংলাদেশের কাপড় যেটা সৌদি আরবে সৌদিদের অনেক পছন্দ, প্রিয়, অনেক সৌদি আরবে সবচেয়ে বেশি মানুষের পছন্দ, কারণ কটনের যে সৌদি আরব গরম, সৌদি আরবে প্রচুর গরম, এই গরমের মাঝে কটন কাপড়গুলো বেশি চলে। জয়েন করতে পেরে অনেক আনন্দিত। এখানে আমরা বাংলাদেশের প্রোডাক্ট প্রেজেন্ট করতেছি। আমাদের যে ব্র্যান্ডটা অ্যাপল ডেনিম, তো এই ব্র্যান্ডটা হচ্ছে একটা সৌদি ব্র্যান্ড, কিন্তু আমরা আমাদের ম্যানুফ্যাকচার করি বাংলাদেশে। তো আমি খুব হ্যাপি যে আমরা এটা এখানে এত বড় একটা সৌদি ইভেন্টে আমরা এটা পার্টিসিপেট করতে পারছি। পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের চেয়ে বর্তমান সময়ে মাঠ প্রস্তুতিতে গুরুত্ব দিচ্ছে বিসিবি। অগ্রাধিকার ভিত্তিতে সেখানে 2টি মাঠ তৈরির কথা জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। 21 আগস্ট দায়িত্ব নেয়ার পর থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন সাবেক ক্রিকেটার। মাঠের সংকট কমাতে পূর্বাচলে স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত 37 একর জমি পরিদর্শন করেন তিনি। সেখানে 2টি মাঠ তৈরির জন্য পরামর্শ দেন ফারুক আহমেদ। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, মাঠের নকশায় পরিবর্তন আনা হচ্ছে, সেই সাথে আভাস দিয়েছেন বদলে যেতে পারে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তাবিত নাম। এজন্য ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রিকেট বোর্ডের যৌথ সম্মতি প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। আমরা 2টা মাঠের এখানে প্রভিশন আছে, আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো বা এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না, সেই জন্য আমরা এখানে প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করব আর কি। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30 সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।